হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা হ্যালো অ্যালকেনের ডিপিপি 5টা আলোচনা করব। তো সবথেকে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, নিচের কোন বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে হ্যালো অ্যালকেন অর্থাৎ RCl এটা গঠন করে না? তো যখন আমরা রিয়েকশানগুলো দেখেছি, যে হ্যালো অ্যালকেন প্রস্তুতি যখন আমরা পড়েছি, তখন দেখবে যে প্রথম রিয়েকশানটা রয়েছে CH3COAG অর্থাৎ সিলভার অ্যাসিটেট, এর সাথে যখন আমরা ব্রোমিন যোগ করি CCl4 মাধ্যমে, তখন আমাদের এখান থেকে তৈরি হয় CH3Br প্লাস CO2 প্লাস AgBr। আমরা প্রত্যেকেই রিয়েকশানটাকে বোরোডিন হান্সডিকা রিয়েকশান রূপে চিনি, এবং আমরা জানি যে এর মাধ্যমে এটা ব্রোমো অ্যালকেন তৈরির জন্য এটা হচ্ছে আমাদের বেস্ট মেথড বা স্পেশাল মেথড। আচ্ছা, তাহলে এটা আমাদের অ্যালকিল হ্যালাইড গঠন করতে পারছে, যেহেতু এখানে আমাদের CH3Br তৈরি হচ্ছে। বি এর অপশানটা বাদ দিয়ে সি এর অপশানটা যদি দেখি, তাহলে এখানেও দেখো আমাদের তৈরি হবে CH3CH2Cl। আর এই যে স্পেশাল রিএজেন্টটা গাঢ় HCl আর অনার্দ্র Zn-Cl2, এটাকে আমরা লুকাস বিকারক রূপে চিনি, এবং লুকাস বিকারকের ক্ষেত্রে আমরা জানি যে অ্যালকোহল সেখানে বিক্রিয়া করে হ্যালো অ্যালকেন তৈরি করে। যদিও এখানে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ রুম টেম্পারেচারে বিক্রিয়াটা হয় না ঠিকঠাক, কিন্তু তা হলেও হিট দিলে বা হায়ার টেম্পারেচারে আমাদের কিন্তু হ্যালো অ্যালকেন প্রস্তুত হয়। 3 নম্বর যে রিয়েকশানটা, এটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশান, অর্থাৎ অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন তৈরি। এক্ষেত্রেও আমাদের হ্যালো অ্যালকেন তৈরি হবে ক্লোরিন Cl ডট ফ্রি রেডিক্যালের উৎপন্ন হওয়ার মাধ্যমে। তো হয় না কোনটা? হয় না হচ্ছে আমাদের এই 2 নম্বর রিয়েকশানটা। তার কারণ এখানে আমাদের OH-টা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ। OH-টাকে কখনোই বের করা এখান থেকে যায় না। OH-টাকে বের করতে গেলে আমার এই যে গাঢ় HCl-এর H প্লাস আয়নটা, এটাই OH-এর সাথে যুক্ত হয়ে আমাদের কি করে, OH2 প্লাসে পরিণত করে। তারপরে H2ওটাকে বার করে আমাদের এখান থেকে কি হয়, প্রোটোনেটেড হওয়ার পর আমাদের এখানে হ্যালো অ্যালকেন তৈরি হয়। তো এখানে দেখো এই যে Na প্লাস, এ তো আর OH-কে প্রোটোনেটেড করতে পারবে না, অর্থাৎ OH2 প্লাসে কনভার্ট করতে পারবে না, ফলে সেটাকে গুড লিভিং গ্রুপে পরিণত করতে পারবে না। তাই দেখা যায় যে এই 2 নম্বর বিক্রিয়াটা, অর্থাৎ অ্যালকোহলের সাথে যদি আমরা NaCl যোগ করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারবো না। তাহলে প্রথম প্রসেসটা হ্যালাইড অ্যালকেন গঠন করে, তৃতীয়টা করে, চতুর্থটা করে, কিন্তু দ্বিতীয়টা করে না। তাহলে আমার অ্যান্সার কোনটা চলে এলো এখানে? আমার অ্যান্সার হয়ে গেল 2 নম্বর অপশানটা, এটা হলো আমার অ্যান্সার। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারবো না। পরের প্রশ্নে চলে আসছি। পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিন মানে অ্যালকেন এর সংকেত হচ্ছে আমাদের CH3CH ডবল বন্ড CH2, এই হলো প্রোপিন। এর সাথে যদি আমরা HCl যোগ করি পারক্সাইডের উপস্থিতিতে, তাহলে আমাদের এখানে মার্কোনিকভ রুল ফলো হবে। কোন রুল ফলো হবে? মার্কোনিকভ রুল, MO রুল এখানে ফলো হবে। কারণ পারক্সাইড এখানে যতই থাকুক না কেন, যেহেতু HBr নেই, HCl রয়েছে, তাই এখানে আমাদের মার্কোনিকভ রুল ফলো হবে। মার্কোনিকভ রুল ফলো হলেই আমাদের ইন্টারমিডিয়েট স্টেটে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কোন কার্বোক্যাটায়ন স্টেবল এখানে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে আমাদের এখানে প্রোডাক্ট হবে, এখানে Cl ঢুকবে, এখানটাতে আমাদের হাইড্রোজেন অলরেডি ঢুকে ফেলেছে, এটা আমরা লিখেই দিয়েছি আগেটাতেই। তাহলে আমার এখানে যে রিয়েকশানটা দাঁড়ালো সেটা হচ্ছে ডবল বন্ডের যে কার্বন আমার হাইড্রোজেন বেশি, সেখানে আমার হাইড্রোজেন ঢুকলো, আর ডবল বন্ডের যে কার্বন আমার হাইড্রোজেন কম, সেখানে আমার ক্লোরিন ঢুকলো। তার মানে আমার এটা কোন রুলস ফলো হলো? মার্কোনিকভ রুলস বা MO রুলস ফলো হলো। তাহলে পারক্সাইড থাকলেও যেহেতু আমার HCl রয়েছে, তাই এখানে আমার কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে বিক্রিয়াটা হবে, কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজম এখানে হবে না, অর্থাৎ অ্যান্টি মার্কোনিকভ রুলস আমার এখানে হবে না। তাই আমার অপশান A হবে না, B হবে না, D এ কারণে হবে না, কারণ ডিতে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা হচ্ছে লেস স্টেবল, বাট 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি। তাই এখানে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। তাই এখানে আমার যে উত্তরটা হবে সেটা হচ্ছে যে এখানে অন্তর্বর্তী পদার্থটা হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বেশ, পরেরটাতে যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন মিথাইল হ্যালাইডটির CX বন্ধন শক্তি সবচেয়ে কম? বন্ধন শক্তি মিন্স বন্ড এনার্জি, এটাকে আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জির উপরেও বলতে পারি। দ্যাট মিন্স কোনো একটা বন্ডকে ব্রেক করতে, এইভাবে ব্রেক করতে
যে পরিমাণ আমার এনার্জি লাগবে সেটাকেই বলা হচ্ছে বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে কোথায় বন্ধন শক্তি সবচেয়ে কম লাগবে, কোথায় কম শক্তিতে আমরা বন্ধনটাকে ভেঙে ফেলতে পারবো? যেখানে এই কার্বনের সাথে হ্যালোজেনের বন্ডিংটা ভালো হবে না, সেখানে আমরা অল্প পরিমাণ শক্তি দিয়েই বন্ডটাকে ভেঙে ফেলতে পারবো। তো এখানে লক্ষ্য করে দেখো, কার্বনের সাথে ফ্লোরিন সাইজটা কম্পারেবল হওয়ার জন্য, অর্থাৎ কার্বন এবং ফ্লোরিন একই পর্যায়ে অবস্থিত, তাই পর্যায় সারণীর একই পর্যায়ে অবস্থিত হওয়ার জন্য এদের সাইজটা প্রায় একই মানের হয়, তাই এদের মধ্যে ওভারল্যাপটা ভালো হয়, ফলে বন্ধনটা খুব ভালো হয়। তাই কার্বনের সাথে ফ্লোরিনের যে বন্ধনটা, এই বন্ধনটাকে যদি আমরা ভাঙতে চাই বাইরে থেকে শক্তি দিয়ে, তাহলে আমার প্রচুর পরিমাণ শক্তি লাগবে, অর্থাৎ বন্ধন শক্তি সবথেকে বেশি হবে কোন অপশানটায়? ডি অপশানটায়। তারপরে কোনটা হবে? ফ্লোরিনের থেকে বেশি সাইজ, বড় সাইজ ক্লোরিন। এখানে বন্ধনটা অতটা ভালো হবে না, ফলে কম শক্তিতে আমরা বন্ডটাকে ভাঙতে পারবো। তাহলে বন্ধন শক্তি সবচেয়ে বেশি কোথায় হবে? প্রথমে ডি, তারপরে বি, তারপরে সি হবে, কারণ ব্রোমিনের সাইজ আরও বাড়ছে। লাস্ট হবে আয়োডিনটা। আয়োডিনের সাইজ হচ্ছে সব থেকে বড়, তাই আমার এখানে বন্ডিং কোনোভাবেই ভালো হবে না, খুব সহজেই ভেঙে ফেলতে পারবো বন্ডটাকে, তাই বন্ধন শক্তি সবচেয়ে কম। তাহলে এখানে আমরা অপশানে কোশ্চেন কোনটা চেয়েছে? বন্ধন শক্তি সবচেয়ে কম চেয়েছে, তাই বন্ধন শক্তি যেহেতু সবচেয়ে কম চেয়েছে, তাই আমার এখানে উত্তর হয়ে যাবে কোনটা? এরটা। আর যদি আমার প্রশ্নটা এরকমভাবে আসতো যে বন্ধন শক্তির অর্ডারটা লেখো, যে কার বন্ধন শক্তি সবচেয়ে বেশি, তাহলে আমরা লিখতাম ডি গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ। অর্থাৎ সবথেকে বেশি বন্ধন শক্তি হচ্ছে ডি এর, কারণ বন্ধনটা সবথেকে ভালো, বন্ধনটা সবথেকে শক্তিশালী, তাই ডি এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি, তাই ডি এর বন্ধনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে। তারপর হচ্ছে বি এরটা, তারপর সি এরটা, তারপর এ এরটা। পরের প্রশ্নে চলে আসছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, 9-এর যে প্রশ্নটা রয়েছে, কোন মিথাইল হ্যালাইডটির ডাইপোল মুভমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি? তা ডাইপোল মুভমেন্টের যে সূত্র আমাদের রয়েছে, মিউ সমান ই ইন্টু ডি। এখানে দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়। ই মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আর ডি ফর হচ্ছে ডিস্টেন্স। তো এখানে দেখা যায় যে ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আবার ডিস্টেন্সের দিক থেকে সবথেকে বেশি ডিস্টেন্স হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র ইয়ের দিক থেকে বিচার করি, তাহলে আমার অর্ডারটা হবে এই অর্ডার। আবার যদি ডিস্টেন্সের থ্রু দিয়ে বিচার করি, তাহলে আমার অর্ডারটা হবে এরকম। তো দুটোকে কম্বাইন করে আমাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু যেটা দেখা যায়, যে সেটা হচ্ছে CH3Cl এর ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হয় ম্যাক্সিমাম। অর্থাৎ আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে কার ক্ষেত্রে? CH3Cl, তারপর হবে CH3F, তারপর হবে CH3Br, তারপর হবে CH3I। তার কারণ হচ্ছে জেনারেলি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়। তো তড়িৎ ঋণাত্মকতার সাথে সাথে এখানে ডিস্টেন্সটাকে যদি ধরে মিউ ভ্যালুটা টোটাল যখন আমরা ভ্যালুয়েশনের দেখি, তখন দেখা যায় CH3Cl এর ক্ষেত্রে আমার ভ্যালুটা সবথেকে বেশি হয়। তাহলে এখানে ফুল যদি আমরা অর্ডারটাকে এখানে লিখতে চাই, তাহলে আমার অর্ডারটা আমার এরকম হবে, যে সবথেকে প্রথম হবে বি, তারপর হবে এ, তারপর হবে সি, তারপর হবে ডি। বেশ, পরের প্রশ্নটাতে দেখো, নিচের বিকারকগুলির মধ্যে কোনটি অ্যালাইলিক ব্রোমিনেশন সংগঠিত করে? অ্যালাইলিক ব্রোমিনেশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যালাইলিক কার্বন কোনটা। তো এই ডবল বন্ডের পাশের যে কার্বনটা আমার রয়েছে, এই কার্বনটাকে বলা হয়ে থাকে অ্যালাইলিক কার্বন। তো এখানে যদি আমরা NBS দিই, তাহলে এখানে ওই যে অ্যালাইলিক কার্বনটা আমার রয়েছে CH3 ডবল বন্ড CH, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং এখানে ব্রোমিন ঢুকবে। তাহলে এই হচ্ছে আমার অ্যালাইলিক ব্রোমিনেশন। কে সংগঠিত করছে? NBS সংগঠিত করছে। এই NBS ছাড়া এরকম অ্যালাইলিক পজিশনে আর কারা কারা বিক্রিয়া দেয়? SO2Cl2 দিলে অ্যালাইলিক ক্লোরিনেশন ঘটে, এই বিক্রিয়াটা আমার ঘটে। আর যদি আমরা ক্লোরিন দিয়ে হাই টেম্পারেচার এখানে প্রয়োগ করি, অর্থাৎ 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা পুট করি, তাহলেও দেখা যায় আমার অ্যালাইলিক ক্লোরিনেশন ঘটে বা বেশ, তার পরের কোশ্চেন আমরা চলে আসছি, আলোকের উপস্থিতিতে নিচের কোন যৌগটির সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটালে একটি মাত্র মোনোক্লোরিনেশনের প্রোডাক্ট আমাদের এখানে তৈরি হয়? মোনোক্লোরো অ্যালকেন, তার মানে হচ্ছে ক্লোরিনটা একটা মাত্র জায়গাতে প্রবেশ করবে। ঢুকতে তো অনেক জায়গাতেই পারবে, কিন্তু একসাথে একটা জায়গাতেই প্রবেশ করবে এবং তাকে একই রকম লাগবে, যেখানেই ঢুকুক না কেন আমার একই নামকরণ হবে যৌগটা, সেই জন্য এটাকে আমার মোনোক্লোরো অ্যালকেন বলা হচ্ছে। তো এর জন্য একমাত্র যেটা কন্ডিশন, সেটা হচ্ছে অ্যালকেনটাকে সিমেট্রিক হতে হবে। যদি সিমেট্রিক হয়, তাহলে যেখানেই ক্লোরিন ঢুকুক না কেন আমাদের কীরকম অ্যান্সারটা আসবে? একই রকম আসবে। তো এখানে লক্ষ্য করে দেখো, এই যে আমাদের প্রথম অপশানটা আমার রয়েছে, তো সেখানে
প্রত্যেকটা কার্বন কিন্তু আমার এখানে কিন্তু সমতুল্য। প্রত্যেকটা কার্বন যেহেতু আমার সমতুল্য, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের সাথে আমার দুটো করে হাইড্রোজেন যুক্ত আছে, এটা আমরা দেখেই বুঝতে পারছি প্রত্যেকটা কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন যুক্ত আছে। তাই এখানে যখন মনোক্লোরিনেশন ঢুকবে, অর্থাৎ একটা সিএল যখন ঢুকবে, তখন এই কার্বনে ঢুকুক বা এখানে ঢুকুক বা এখানে ঢুকুক বা এখানে 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 আমার কিন্তু একটাই প্রোডাক্ট তৈরি হবে বা তার নামকরণটা কিন্তু একটাই হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অপশান এ। তোমাদের মনে হতে পারে বাকিগুলো হলো না কেন, এখানে দেখো দুটো টাইপের কার্বন রয়েছে। এই একটা টাইপের কার্বন, প্রথমটা তার শেষেরটাতে ক্লোরিন ঢুকলে একই প্রোডাক্ট হবে, আর মাঝেরটা দেখো আলাদা। প্রথম কার্বনটা 1 ডিগ্রি, মাঝেরটা 2 ডিগ্রি, পরেরটা কিন্তু 1 ডিগ্রি। কিন্তু এখানে আমাদের প্রথম অপশানটাতে প্রত্যেকটা কার্বন ছিল ক ডিগ্রি করে, 2 ডিগ্রি করে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের দুপাশে কটা করে কার্বন ছিল, দুপাশে দুটো কার্বন। বেশ, সি এর অপশানটাতেও দেখো, সি এর অপশানটা যদি আমরা লক্ষ্য করি, প্রথম কার্ডটা 1 ডিগ্রি, তারপরটা 2 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তার মানে দুরকম ক্লোরিনেশন এখানে ঘটার সম্ভাবনা আছে। তারপরেরটাও দেখো, প্রথমটা 1 ডিগ্রি, ওপরটা 1 ডিগ্রি, ধারেরটা 1 ডিগ্রি, মাঝেরটা 3 ডিগ্রি, অর্থাৎ দুটো টাইপের কার্বন কিন্তু আমার রয়েছে। পরে কোশ্চেনে চলে আসছি, নিচের কোনটি সবচেয়ে নিকৃষ্ট লিভিং গ্রুপ, তার মানে কোনটা লিভিং গ্রুপ হিসাবে সবচেয়ে খারাপ, অর্থাৎ কোন গ্রুপটা বেরোতে চায় না। আমরা একটু আগে আলোচনা করলাম ওএইচ। ওএইচ যখন বেরোবে লিভিং গ্রুপ হিসাবে, ওএইচ মাইনাস গ্রুপে বেরোবে, তাহলে সেটা হচ্ছে নিকৃষ্ট লিভিং গ্রুপ। সবথেকে ভালো লিভিং গ্রুপ কোনটা, আই মাইনাস অবশ্যই সবথেকে ভালো লিভিং গ্রুপ, বিআর মাইনাসও বেশ ভালো লিভিং গ্রুপ, সিএলটাও লিভিং গ্রুপ, ফ্লোরিনও লিভিং গ্রুপ, যে কোনো হ্যালোজেন আমাদের লিভিং গ্রুপ রূপে কাজ করে। আর পাশাপাশি দেখবে ওইচটাকে, যখনই কোনো ওইচ গ্রুপ থাকে আমরা জানি সেটাকে প্রোটোনেশন করতে হয়, প্রোটোনেশন করে দিলে সেটা OH2+ পরিণত হয়। এই OH2+ যখন বের হয়ে আসে তখন জল আকারে বের হয়ে আসে, তার মানে যখন এটা জল আকারে কোনো কিছু থেকে বের হয়ে চলে আসে তখন সেটাকেও আমরা ভালো লিভিং গ্রুপ রূপে ট্রিট করি। তাহলে এরা প্রত্যেকেই ভালো লিভিং গ্রুপ, শুধুমাত্র OH মাইনাস কিন্তু আমার ব্যাড লিভিং গ্রুপ। নিচের কোনটি ফ্রিয়নের উদাহরণ, ফ্রিয়ন মানেই হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন, বা যেটাকে আমরা সিএফসি বলে চিনি। অর্থাৎ মনে রাখবে কার্বনের তো 4টে ভ্যালেন্সি, কার্বনের 4টে ভ্যালেন্সির সাথে বাকিটা ফ্লোরিন থাকবে আর ক্লোরিন থাকবে। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি CF3Cl, এটা একটা ফ্রিয়নের উদাহরণ। আমরা যদি বলি CF2Cl2, এটাও একটা ফ্রিয়নের উদাহরণ। আমরা যদি বলি CFCl3, এটাও একটা ফ্রিয়নের উদাহরণ। কিন্তু মিনিমাম একটা ফ্লোরিন বা মিনিমাম একটা ক্লোরিন কিন্তু আমাদের থাকতেই হবে, তা না হলে কিন্তু আমাদের CFC আমরা পাবো না। তাই এখানে এই যে অপশানগুলো রয়েছে, প্রথম অপশানটাতে দেখো ব্রোমিন রয়েছে, তার মানে আমার এই অপশানটা প্রথমেই বাদ চলে গেল। পরেরটা তো এই সি এর অপশানটা তো ব্রোমিন রয়েছে, এখানে আয়োডিন রয়েছে, তারা এরা প্রত্যেকেই বাদ। তাহলে আমার অ্যান্সার হিসেবে উঠে এলো কোনটা, বি এর অপশানটা, কারণ এখানে ফ্লোরিন আর ক্লোরিন রয়েছে। পরের কোশ্চেনটা তো সহজ প্রশ্ন, বন্ধন দৈর্ঘ্য বলেছে। প্রথমেই আমরা মনে রাখবো সব থেকে ছোট বন্ধন দৈর্ঘ্য হবে এদের মধ্যে এইটা। এর কারণটা হচ্ছে একটাই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স হওয়ার জন্য এই ক্লোরিনের প্লাসেম এফেক্ট থাকার জন্য এখানে রেজোনেন্স স্টার্ট হবে, এবং রেজোনেন্সের ফলে এখানে ডবল বন্ড আসবে, যে ডবল বন্ডটাকে আমরা আংশিক দ্বিবন্ধন বা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার রূপে চিনি, এবং সিএলের মাথায় প্লাস চার্জ আসবে। তো এই যে ডবল বন্ডটা আমার এখানে তৈরি হবে, ডবল বন্ড হওয়ার জন্য কার্বনের সাথে ক্লোরিনের বন্ধনটা শক্তিশালী হবে এবং এর বন্ধন দৈর্ঘ্য তুলনামূলকভাবে কমে যাবে। কারণ আমরা জানি বন্ধন দৈর্ঘ্যের অর্ডারটাই হচ্ছে এরকম, যে সব থেকে প্রথমে হচ্ছে আমার সিঙ্গেল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড সব থেকে বেশি বন্ধন হচ্ছে বন্ধন দৈর্ঘ্যের ক্রম, সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। তাই আমাদের এখানে সিঙ্গেল বন্ড যেগুলো রয়েছে সেগুলোর বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, তার সাথে সাথে প্যারালেলি আয়ের সাইজটা সব থেকে বেশি হওয়ার জন্য আমার CH3 আয়ের সব থেকে বেশি বন্ধন দৈর্ঘ্য, তার থেকে কম CH3Br, তার থেকে কম হবে CH3Cl, এবং অবশেষে হবে এটা কারণ এখানে আমার ডবল বন্ড আসছে, যেহেতু আংশিকভাবে দ্বিবন্ধন চরিত্র লাভ করছে তাই এর বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যদি এখানে বন্ধন শক্তি দিত অর্থাৎ, তাহলে কিন্তু আমাদের উল্টো অর্ডার হয়ে যেত ট্রিপল ডবল বন্ড সিঙ্গেল বন্ড, অর্থাৎ ট্রিপল বন্ড সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। তো যাই হোক, আমার এখানে বন্ধন দৈর্ঘ্য চেয়েছে, এবং বন্ধন দৈর্ঘ্যের দিক থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের এই অপশানটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, একটি অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির জন্য সবথেকে ভালো বিকারক প্রত্যেকেই জানো SOCl2। কোন মেথড, ডারজেন্স মেথড। কেন এটা সবথেকে বেস্ট মেথড, তার কারণটা হচ্ছে এই মেথডের মাধ্যমে আমাদের যে সাইড প্রোডাক্ট SO2 এবং HCl এরা গ্যাস রূপে বেরিয়ে চলে যায়, ফলে আমাদের যেটা মেন ক্লোরো অ্যালকেন সেটা পড়ে থাকে। তাই ক্লোরো অ্যালকেন প্রস্তুতির সবথেকে ভালো মেথড হচ্ছে এটা, বাকিগুলোতেও করা যায় কিন্তু এটা হচ্ছে আমার বেস্ট মেথড। 19 নিচের কোনটি ত্রিমাত্রিক বিন্যাস আর, তাহলে RS নোমেনক্লেচার করার জন্য আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার কী করতে হবে, এঁকে এঁকে দেখতে হবে, আর তো কিছু করার নেই। তো এক্ষেত্রে আমরা কিছু নিয়ম জানি, যে সেই নিয়মটা হচ্ছে এরকম, যে
এই দেখো প্রথমটা, এটাকে ফিশার প্রজেকশানে নিয়ে আসতে হবে। তো ফ্লাইং ওয়েজে দেওয়া আছে, ফিশার প্রজেকশানে নিয়ে আসতে হবে। তো ফিশার প্রজেকশানের ক্ষেত্রে আমরা নিয়ম যেটা জানি যে সেটা হচ্ছে যেগুলো একই লাইনে আছে সেগুলো ওপর নিচে রাখতে হয়। যেটা এরকম ডট ডট করা আছে সেটা যে পাশে আছে সেই পাশে থেকে যায়, অর্থাৎ NH2টা এই পাশে। আর যেটা CS3 যেটা উপরের প্লেনে রয়েছে সেটা আমার বাঁ দিকে এরকমভাবে চলে আসবে। এবার আমি নাম্বারিং করব। সবথেকে ফার্স্ট প্রেফারেন্স আমরা জানি নাইট্রোজেন। দরকার হলে আমরা আরেকবার অর্ডারটা লিখে নিচ্ছি, IBr Cl F, হ্যালোজেন 4টা হয়ে গেল। তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। প্রথমে ফার্স্ট অ্যাটম দেখবো, এখানে নাইট্রোজেন আছে, পরের দুটোতে কার্বন আছে। কার্বনের পরে এখানে দেখো অক্সিজেন রয়েছে, তাই এটা 2 নাম্বার, CH3টা 3 নাম্বার, আর হাইড্রোজেন তো সবার লাস্টে 4 নাম্বার। তাহলে আমরা রোটেট করি, 1 থেকে 3-এ যেতে হবে 2-এর মধ্য দিয়ে। গেলে কি হবে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হাইড্রোজেনটা যেহেতু বটম পজিশনে আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এবং হাইড্রোজেন বটম পজিশন। হাইড্রোজেন যদি টপ এবং বটমে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা জানি প্রত্যেকেই S হয়, S। তাহলে প্রথম অপশানটা তো S হয়ে গেল, তাহলে প্রথমটা হলো না। ঠিক আছে, পরেরটা দেখি, পরেরটা কি হয়। পরেরটাতে দেখো উপরে হাইড্রোজেন থাকবে, নিচে কি থাকবে, CH2OH। ঠিক আছে, দাগটা টেনে দিলাম। OH-টা ড্যাশ ড্যাশ দেওয়া আছে, যেদিকে আছে সেদিকে থেকে গেল, ডান দিকে চলে এলো COH। ঠিক আছে, CHO। আচ্ছা, এবার আমরা কি করব, নাম্বারিং করব। সব থেকে ফার্স্ট প্রেফারেন্স পাবে OH। দেখো এই দুটোর মধ্যে আমাদের একটা ডাউট তৈরি হয় যেখানে CHO আগে হবে না CH2 আগে হবে, CH2OH আগে হবে। তো এখানে আমরা খেয়াল রাখবো যে প্রথমে অ্যান্সারটা করে দিই, CHO হচ্ছে 2 নাম্বার, CH2OH হচ্ছে 3 নাম্বার, আর হাইড্রোজেন তো 4 নাম্বার। তাহলে 1 থেকে 3-এ যাবো, 2-এর মধ্য দিয়ে যাব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ক্লকওয়াইজ ঘুরছে। হাইড্রোজেনটা কোন পজিশনে আছে, টপ পজিশনে, তাহলে আর আমার অ্যান্সার চলে এলো। এখন আমাদের যদি ডাউট হয় যে কেন CHOটাকে আগে করলাম, কারণ অনেকে এই যুক্তি দিয়ে তোমরা বলতে পারো যে এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, ভরটা বেশি, তার মানে CH2OH-টা 2 নম্বরে হওয়া উচিত ছিল। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা, যে এই যে CHO এর স্ট্রাকচার যদি আমরা দেখি এরকম দেখতে, C=OH। আর CH2OH যে স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব CH, এদিকেও H, CH2OH। ঠিক আছে, আর এটা হচ্ছে CHOর গঠন। তো এখানে লক্ষ্য করে দেখো কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড রয়েছে, কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড, এখানে কার্বনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ড। তো মনে রাখবে যখন কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড হয় তখন আমরা একটা ডবল বন্ড থাকা মানে কটা অক্সিজেন ধরবো, 2টো অক্সিজেন কাউন্ট করব। ঠিক আছে, কি মানে একটা ডবল বন্ড, একটা ডবল বন্ড মানে 2টো অক্সিজেন, এটা আমরা মনে রাখবো। আর এখানে তো সিঙ্গেল বন্ড আছে নিচেরটা, তাহলে সিঙ্গেল বন্ড মানে এখানে কটা অক্সিজেন, একটা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো CHOতে আমার এখানে আছে একটা অক্সিজেন, কিন্তু আমরা কিন্তু কাউন্ট করব 2টো অক্সিজেন। তাহলে 2টো অক্সিজেন, আর CH2OH যে একটা অক্সিজেন, তাহলে CHOর প্রায়োরিটি কী হলো, আমার এগিয়ে গেল। ঠিক তেমনিভাবে তোমরা যদি বলো যে স্যার তাহলে যদি এখানে অ্যাসিড গ্রুপ থাকতো তাহলে কি হতো, দেখো C=OH, তাহলে এই যে ডবল বন্ড ওটা রয়েছে এর জন্য তো আমরা 2টো অক্সিজেন কাউন্ট করবো যেহেতু ডবল বন্ড আছে। আর এখানে সিঙ্গেল বন্ডের OH মানে আর একটা অক্সিজেন, তাহলে এখানে কিন্তু আমার টোটাল কটা অক্সিজেন কাউন্ট হবে, তখন 3টা অক্সিজেন। আর এখানে কটা অক্সিজেন কাউন্ট হবে, একটা অক্সিজেন। তাহলে এই জিনিসগুলো ধরে যে আমার এখানে ডবল বন্ডের সাপেক্ষে আমার অক্সিজেন সংখ্যা কাউন্টিংটা বাড়িয়ে নিয়ে আমরা এর কিন্তু প্রায়োরিটি অর্ডার কিন্তু সাজাতে পারি। খুব ইম্পর্টেন্ট রুলস, এটা খেয়াল রাখবে, বেশিরভাগ সময় এটা আমাদের মনে থাকে না। ঠিক আছে, তাহলে আমার এখানে এইভাবে অ্যান্সারটা আমরা করতে পারলাম। এখন প্রশ্ন হবে CRD হলো না কেন, CRD এর মধ্যে কি তাহলে এই দেখে তো বুঝতেই পারছি CRD অবশ্যই, তার মানে আমার S হবে, তা না হলে কেন অ্যান্সারটা হলো না, তা না তো মাল্টিপল অপশান কারেক্ট হয়ে যাবে। দেখো CH3, নিচে H-টাকে করে দিলাম, এদিকে Br-কে টেনে নিলাম, এখানে Cl-কে রাখলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কারণ এটা নর্মাল ব্যাপার, যেটা ড্যাশ থাকে সেটা সেই দিকেই থেকে যায়, যেটা প্লেনের উপরে আছে মানে যেটা ত্রিভুজের মতো করা আছে সেটা এই পজিশনে চলে এলো। আচ্ছা, এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ করছে, 1 থেকে 3-এ যাচ্ছি 2-এর মধ্য দিয়ে, তাহলে এটা তো S হয়ে গেল, এটা লেখার কিছু বিশেষ কিছু নেই। আচ্ছা, 4 নাম্বারটা আর নিচের দিকে টানছি না, এখানেই করে দিচ্ছি, CH3, হাইড্রোজেন, C2H5, Br-টা 1, C2H5 2, আর CH3 3। তাহলে এখানেও আমার 1 থেকে 3-এ যেতে গেলে, 2-এর মধ্য দিয়ে যেতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, হাইড্রোজেনটা বটম পজিশনে আছে S। তাহলে সবগুলোই তো S হলো, আমার একটাই মাত্র আর হলো কোন অপশানটা, B-এরটা।
তাহলে অপশান বি হচ্ছে আমার ত্রিমাত্রিক বিন্যাস আর। বেশ, তাহলে ডিবিপি 5-এর প্রশ্নগুলো এখানেই কমপ্লিট হলো। ঠিক আছে, নেক্সট আমরা পরে ডিবিপিটা আলোচনা করব। ওকে, থ্যাংক